গল্পের শুরু হয় জিন নামের একজন অর্কেস্ট্রা মিউজিশিয়ানের মাধ্যমে। একদিন রাতে এসে বাড়ি ফিরে দেখে বাড়িতে তার ফিয়ান্সে সো ইউন নেই, শুধু একটা ভিডিও রেখে গেছে যেখানে সে বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলে যায়নি। জিন খুব ভেঙে পড়ে, তার মনে হতে থাকে আমি তো কখনো কোনো ভুল করিনি, তাহলে কেন সো ইউন এমনটা করলো। সে চিন্তায় অস্থির হয়ে পড়ে। সো ইউন তার নিজের সব জিনিসপত্র এখানে রেখেই চলে গেছে। পরের দিন জিন সো ইউনের মার সাথে দেখা করে, আর তিনি জিনের বসও। বস তাকে বলে, সো ইউন আমার মেয়ে, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, কোথাও ঘুরতে গেছে নিশ্চয়ই, তুমি তোমার কাজে মন দাও, আমাদের টিমে এখন একজন নতুন মিউজিশিয়ানের দরকার। আজ একজন মেয়ে ইন্টারভিউ দিতে আসছে। জিন কষ্টে থাকলেও বসের কথা মেনে মেয়েটির ইন্টারভিউ নেয়। মেয়েটির নাম মিজো। এখানে আমরা জানতে পারি মিজো সো ইউনের জুনিয়র, আর তারা দুজনেই একই স্যারের কাছ থেকে মিউজিক শিখেছিল। মিজো খুব ভালো পারফর্ম করে, তাই সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায়। পরদিন মিজো তার কাজে যায়, সেখানে তারা সবাই মিলে রিহার্সাল করে, আর সময়ও বেশ সুন্দরভাবে কাটতে থাকে। কয়েকদিন পর জিন আর মিজো একে অপরকে ডেট করে, আর মিজো জিনের বাসায় আসে একসাথে ড্রিঙ্ক করতে। নেশার ঘোরে তারা দুজন একে অপরের দিকে আকর্ষিত হয়ে পড়ে। তারা একে অপরকে কিস করে, আর তারপরে আরো কাছাকাছি চলে আসে। কিন্তু এই সময় মিজো ঘরে থাকা আয়না বারবার দেখতে যাচ্ছিল। অন্যদিকে জিন খুবই খুশি ছিল, কারণ সে তার ফিয়ন্সের পিছন থেকে তার এমপ্লয়ের সঙ্গে এসব কাজ করতে পারছিল। কি খারাপ ছেলে মানুষ। পরদিন জিন তার বসের সঙ্গে দেখা করে। সেখানে তার বস মানে সো ইউনের মা সো ইউনের ব্যাপারে খুবই চিন্তিত ছিল, কারণ সো ইউন এখনো তার ক্রেডিট কার্ড ব্যবহার করেনি। সে কি ঠিক আছে? কারণ সে তো অনেক খরচ করে, ওর খরচ চালাচ্ছে কে? সো ইউন একজন ফ্যাশনেবল মেয়ে, প্রতিদিন শপিং করে আর ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যায়। তখনই জিনকে মিজো মেসেজ করে সরি বলে গত রাতে যা কিছু হয়েছিল। জিন তখন সেটা ইগনোর করে। সন্ধ্যায় জিন তার বাসায় ফিরে আসে, তখন মিজো তাকে ফোন করে, কিন্তু জিন কল রিসিভ করে কথা না বলে পিয়ানো বাজানো শুরু করে। কিছুক্ষণ পর মিজো তার বাড়িতে আসে, আর তারা দুজন মিলে বেডরুমে যায়, আর আবারও ক্লোজ হতে শুরু করে। এডিট করার সময় কি দেখতে হবে আমি অনেক এক্সাইটেড ওইটা দেখার জন্য। তুমি এক্সাইটেড না? কই ছিলাম। আজও মিজো বারবার আয়নায় তাকিয়ে থাকে। এগুলো শেষে সে শাওয়ার নিতে যায়, আর সেখানে গিয়ে সে চিৎকার করে ওঠে। জিন দ্রুত সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মিজো বলে, এখানে পানি অনেক গরম, আমার শরীর পুড়ে যাচ্ছে। শরীর তো এমনিই পুড়ে যাওয়ার কথা। হটনেস। আমাদের কয়েক মাস আগের সিন দেখানো হয়, যেখানে সো ইউন আর জিন নতুন নতুন সিউলে এসেছিল। ওখানে মিজোও এসেছিল। তাদের কথোপকথন থেকে বোঝা যায় সো ইউন আর মিজোর মধ্যে কথার সামঞ্জস্য নেই। তারা একে অপরকে পছন্দ করে না। সো ইউন মিজোর সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু মিজো সেখানে এসেছিল তাদের একটি ঘরের চাবি দিতে, যেটি সো ইউন কিছুদিন আগেই মিজোর থেকে কিনেছিল। জিনের এসব ভালো লাগছে না। সে মনে করে আমি আমার ফিয়ন্সের জন্য কিছুই করতে পারিনি, আমি ওর ছত্রছায়ায় জীবনযাপন করছি। এই ভাবনা তাকে ভেতর থেকে কষ্ট দেয়, বিশেষ করে এই নতুন বাড়ির কারণে। রাতের পার্টিতে সে সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু সে ভেতরে ভেতরে অনেক মন খারাপ করে থাকে। সে চায় না তার স্ত্রী আর শ্বশুর শাশুড়ির টাকায় বাঁচতে। ডিলিটেড সিন ফ্রম আমাদের চ্যানেলের ওনারের লাইক কোনো ডিভোর্সি বড়লোক নারী ইন্টারেস্টেড হলে জানাবেন, হি ইজ সো হ্যান্ডসাম, এন্ড সে ঘর জামাই থাকতেও রাজি। এভাবে কিছুদিন কেটে যায়। এখন তার মন খারাপ আরো বেড়ে গেছে। তখন সো ইউন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার এত মন খারাপ কেন? আমি কি কোনো ভুল করেছি? জিন বলে, হ্যাঁ, সবাই ভাবে আমি তোমার কথা মতো সব করি, তোমার টাকায় জীবনযাপন করি। আমি একজন প্রতিভাবান মানুষ, আর আমি অর্কেস্ট্রাও বেশ ভালো চালাতে পারি, কিন্তু আমার পরিচয় কেউ আমার জন্য জানে না। সবাই তোমার জন্য আমাকে চেনে। আমার নিজস্ব পরিচয় দরকার। সো ইউনের এসব কথা ভালো লাগে না, তাই রাত ভোর সে ভাবতে থাকে। পরের দিন সে মিজোর কাছে যায় এবং বলে, আমার ফিয়ন্সে আমাকে ভালোবাসে না, হয়তো তার আমার প্রতি আগ্রহ শেষ হয়ে গেছে, নয়তোবা তার অন্য কোনো সম্পর্ক চলছে। মিজো বলে, তাহলে আমি কি করব? তুমি আমাকেও বোকা বানিয়েছিলে, আর তোমার সঙ্গেও এখন ঠিক তাই হচ্ছে। সো ইউন বলে, আমার মনে আছে আমরা প্রথমবার কিস কবে করেছিলাম। আর এখানেই আমরা জানতে পারি সো ইউন আর মিজো উভয়ই লেসবিয়ান। আর সেই বাড়িটা যেটা সো ইউন কিনেছে আগে তাদের শিক্ষকের বাড়ি ছিল, যেখানে তারা মিউজিক শিখতো। সেই বাড়ির ভিতরে একটা সিক্রেট রুম ছিল, যেখানে মিউজিক ক্লাসের আড়ালে তারা একসাথে ঘনিষ্ঠ হতো। আমার স্কুলে কেন এরকম রুম ছিল। মিজো সেই বাড়িটি কিনেছিল, আর এখন সো ইউন মিজোর কাছ থেকে সেটা কিনে নিয়েছে। পরের সিনে আমরা সো ইউন আর মিজোকে দেখতে পাই, যেখানে তারা সেই বাড়িটির বেডরুমে একটি বুকশেলফ সরাচ্ছে, যার পেছনে বড় একটা দরজা ছিল। এরপর সো ইউন একটি ব্রেকআপ ভিডিও রেকর্ড করে, আর সেই ভিডিওটি মুভির ফার্স্ট সিনে ছিল। সেখানে সে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এরপর সে কয়েকটি স্টাইলিশ জামা কাপড় আর 5-7 দিনের খাবার নিয়ে সেই রুমে ঢুকে পড়ে। রুমে একটি বড় মিরর আছে, যা
যা বাথরুমের সঙ্গে সংযুক্ত। যে কেউ বাথরুমে ঢুকলে মিররে তার প্রতিচ্ছবি দেখা যাবে, কিন্তু ভেতরে কি চলছে বুঝতে পারবে না। আর ভেতরে এমন এক বড় রুম যেখান থেকে বাইরে বাথরুমের সবকিছু দেখা যায়। সোয়ুন আসলে পরীক্ষা নিচ্ছে তার ফিয়ন্সে কি সত্যি তাকে ভালোবাসে। সে যদি হঠাৎ একদিন অদৃশ্য হয় তাহলে কি সে তাকে খুঁজতে আসবে। মিজো তাকে বিদায় জানিয়ে বাইরে চলে যায়। সোয়ন লুকিয়ে খাবার খাচ্ছে, তখন বাইরে থেকে জিন আসে। সে সোয়নের ব্রেকআপ ভিডিও দেখে কষ্ট পাচ্ছিল। সোয়ন সেটা দেখে খুব খুশি হয়। সে হয়তো আমার কথা ভাবছে, আমি কি করে আর একটু মজা নেই ওর। কিন্তু জিনের কষ্ট দেখে তার দয়া হয়। সে মিজোর দেওয়া চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে আর দরজা খুলতে পারে না। সোয়ন ভয় পেয়ে আয়নায় জোরে জোরে শব্দ করতে শুরু করে। তার হাতেও আঘাত লাগে, কিন্তু বাইরে কেউ তা শুনতে পারে না। এখানে মোবাইল সিগন্যালও নেই, দরজা খুলছে না। সোয়নের এখন মিজোর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। দিন কাটতে লাগলো আর খাবারও শেষ হয়ে আসছিল। যা বাকি ছিল সেটা নষ্ট হতে শুরু করেছিল, তাই যা ছিল তা পরিষ্কার করে খেতে লাগলো, কারণ এখন সে পুরোপুরি ফাঁদে আটকে গিয়েছিল। কয়েকদিন যাওয়ার পর মিজো সেখানে আসে, আর সেটাই সেই দিন ছিল যখন মিজো প্রথমবার তার বাড়িতে ড্রিঙ্ক করতে এসেছিল। সোয়ন আয়নাতে শব্দ করতে শুরু করে, কিন্তু মিজো তখন হাসছিল। সে মনে মনে বলতে থাকে, কেমন আছো ভেতরে, সব ঠিক তো? তুমি আমাকে ঠকিয়েছিলে তাই না? এখন তোমার সঙ্গেও এমন হবে। সোয়ন বুঝতে পারে এসব কিছু মিজোর পরিকল্পনা। সে আয়নাতে জোরে জোরে শব্দ করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর জিন সেখানে আসে, এসে মিজোর পেছন থেকে ধরে কয়েকটা কিস বাইরে আব্বু আছে বুঝছো কিস করে, যেটা দেখে সোয়নের তো মাথায় ঘুরে যায়। আর তারপর ওরা দুইজন যা পারফরমেন্স করছিল সেটা দেখে তো মিজোর সিস্টেমই উল্টে যায়। এটাই প্রথমবার ছিল, এতে সে অনেক কষ্ট পেয়ে যায়। যাকে সে এতটা ভালোবাসতো, যার জন্য সে এত কিছু করত, সেই এখন তার চোখের সামনে আরেক মেয়ের সাথে এসব করছে। কিন্তু এটা ছিল কেবল শুরু। প্রতি রাতেই তারা এখানে এসে এমন করত, আর এসব দেখে সোয়ন ভেতরে ভেতরে মরতে শুরু করে। এখান থেকে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমরা জানতে পারি সোয়ন সব সময় মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। সে ধনী পরিবারের মেয়ে ছিল। সে যখন মিউজিক শিখতে টিচারের বাসায় যেত, সেখানে মিজোর সাথে তার পরিচয় হয়। সে জানতো টিচারের বাসায় একটা সিক্রেট রুম আছে। সেখানে সে মিজোকে নিয়ে গিয়ে তাকে স্পর্শ করত, অনুভব করাতো, এবং মিজোর সঙ্গে সেসব কাজ করত। কি বলাইতেছো তুমি আমার দিয়ে? এরকম সে প্রতিদিন করত। এর ফলে মিজো আসক্ত হয়ে পড়লো। মানে একজন লেসবিয়ান না হইলো আরেকজন লেসবিয়ান এসে আমার সাথে এরকম করলে আমি আসক্ত হয়ে যাবো? মিজোরও এসব এখন ভালো লাগতে শুরু করে, কিন্তু একদিন সোয়ুন তাকে ছেড়ে দেয়, কারণ সে এখন সঠিকভাবে জীবনযাপন করতে চায়। তাই সে একটি ছেলের সাথে থাকতে শুরু করে আর তাকে ভালোবেসে ফেলে। মিজো হার মানে না। সে কঠোর পরিশ্রম করে ধনী হয় এবং ওই বাড়িটা কিনে নতুন করে সাজিয়ে সোয়ুনের কাছে বিক্রি করে। এখন সে বলে, সোয়ুন তুই আমার সাথে অন্যায় করেছিস, তাই তোকেও শাস্তি ভোগ করতে হবে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তোর ফিয়ন্সে কি বল ভাই আব্বু আছে ভাই, ততদিন তোর ফিয়ন্সেকে আমার সাথে বিছানায় দেখবি। বলে ফেলছি, আমি তোকে বের করব না, কারণ বের হলে তুই আমাকে ছাড়বি না, আমি জানি। এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। জিন সেখানে একজন প্লাম্বারকে নিয়ে আসে। আজকাল বাথরুমে গরম পানি অনেক বেশি আসতে শুরু করেছে। প্লাম্বার এসে বলল সেখানে পাইপ বদলাতে হবে। প্লাম্বার সেখানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারছে না সেটা কে করছে। অভাগা সোয়ুন ভেতরে বসে তাদের কাছে কণ্ঠস্বর পাঠাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অন্যদিকে সোয়ুনের মা তার মেয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছে। মেয়েটা কোথায় গেল? ফোনও তো বন্ধ। তার সাথে নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে। সোয়ুন এখন খেতে না পেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এক্সপায়ার্ড জিনিস খেতে খেতে সে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশও এখন সোয়ুনকে খুঁজতে বেরিয়ে পড়েছে, কিন্তু জিন আর মিজু নিজেদের জগতে ব্যস্ত। আজকে আবারও তারা দুইজন ড্রিঙ্ক করে সেই বাড়িতে আসে। পরের দিন জিন তার বসের সাথে সোয়ুনের সেই ভিডিওটি আবার দেখে, যেখানে সে লাইভ রেকর্ডিং করছিল। সেখানে একটা মেয়ের হাত দেখা যায়। মেয়েটি ব্রেসলেট পরা ছিল, ঠিক সেই ধরনের ব্রেসলেট মিজুও পরে। এটা দেখে সে মিজুর কাছে গিয়ে সব জিজ্ঞেস করে। মিজু বলে, হ্যাঁ আমি সেদিন সেই বাড়িতে গিয়েছিলাম। সে আমার থেকে সাহায্য চেয়েছিল, কারণ সে এখান থেকে পালাতে চাচ্ছিল। আমি সাহায্য করেছিলাম, কিন্তু সে কোথায় গেছে সেটা আমি জানি না। জিন বাড়ি ফিরে বাথরুমে হাত ধুতে গেলে দেখে পানি আসে আর যায়। অনেকবার এমন হয়, পানি আসে আবার বন্ধ হয়, কারণ ভেতর থেকে সোয়ুন ওয়াটার পাইপ নিয়ন্ত্রণ করছিল। জিন বুঝে যায় সোয়ুন আয়নার পেছনে লুকিয়ে আছে। সে একটি ফুলের টব তুলে আয়না ভাঙার চেষ্টা করে, কিন্তু ভয় পেয়ে থেমে যায়। তার মনে পড়ে মিজুর সাথে সোয়ুন আমাকে দেখে ফেলেছে বিছানায়। যদি সে বাইরে আসে তবে সে আমাকে ছাড়বে না। এই ভয়ে সে ফুলের টবটি রেখে আয়না না ভেঙে চলে যায়। সোয়ুন কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে, দয়া করে আমাকে বাঁচাও, এখান থেকে বের করো। কিন্তু জিন একদম শোনে না। পরের দিন বিকালে জিনের কাছে সোয়ুনের একটি মেসেজ আসে। একই মেসেজ মিজুও পায়। পাঠানো হয়েছে সোয়ুনের ফোন থেকে। দুজনেই খুব ভয় পায়। তাদের মনে হয় সোয়ুন বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই তার ফোন আবারও অ্যাক্টিভ হয়েছে। জিন বলে, যাক ভালো হয়েছে সে পালিয়ে
পালিয়ে গেছে, অন্তত আমাদের উপর তার মৃত্যুর অভিযোগ পড়বে না। মিজো বলে, না না, ওই রুম থেকে বের হওয়া অসম্ভব, কারণ তার চাবি শুধু আমার কাছে আছে। যা আমি সোইউনকে দিয়েছিলাম সেটা নকল চাবি ছিল, আমাদের একবার সেখানে গিয়ে দেখতে হবে। তারা দুজনেই সেই রুমে ঢুকে পড়ে। সেখানে তারা দেখে সোইউন অচেতন হয়ে পড়ে আছে, আর সেই মেসেজটি পাঠানোর পেছনে ছিল সোইউনের মা আর একজন ডিটেকটিভ, কারণ তার মা সন্দেহ করেছিলেন যে জিন আর মিজো সোইউনের সঙ্গে কিছু একটা করেছে। মিজো তাকে চেক করতে গেল। দুর্বল আর অচেতন হয়ে পড়ে থাকা সোইউন তাকে ধরে ফেলে। ধাক্কাধাক্কির সময় মিজোর মাথার দেয়ালে লেগে সে অচেতন হয়ে পড়ে যায়। এদিকে ডাবল টাইমার জিন এবার মিজোকে সেই রুমে রেখে সে সোইউনকে বের করে নিয়ে আসে। বাইরে এসে সোইউন জিনকে খাবার কিনে আনতে বলে, আর সে সেই বাথরুমে যায়। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ভেতরে মিজো কাঁদছে, ভিক্ষা করছে, বাইরে আসতে চাইছে, আর বাইরে সোইউন হাসছে। এরপর কিছুদিন পরে আমরা দেখি সোইউন আর জিন বিয়ে করেছে। আমি হলে ওরা বিয়ে করতাম না। তারা ভালো থাকছে এবং সোইউন ওই গোপন রুমটা ডেকোরেট করেছে আর মিজোকে সেখানে রেখে দিয়েছে। সোইউন এই রুমে মিজোকে রেখেছে। ছি, এটা আমি পড়বো কিভাবে? বিসমিল্লাহ, সরি, এসব পড়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। সোইউন এই রুমে মিজোকে রেখেছে তার সেক্সুয়াল ডিজায়ার পূরণের জন্য, কারণ তার আগ্রহ সবসময় মেয়েদের প্রতি ছিল। সে জিনের সঙ্গে বিয়ে করেছে শুধুমাত্র সমাজের জন্য, সবাইকে দেখানোর জন্য। আসল সুখ সে মিজোর কাছ থেকেই পায়। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই, ওইদিকে আমি গে অ্যানিমে এক্সপ্লেইন করতেছি, এদিকে লেসবো মুভি, আর মাঝখান দিয়ে আমি কিন্তু স্ট্রেট। হোয়াট এ লাইফ।